আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। আপনারা যারা মোবাইলে নিয়মিত ভিডিও তৈরি করেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে মোবাইলে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করা বেশ সময় সাপেক্ষ একটি কাজ। কিন্তু সবগুলো টুলসের সঠিক ব্যবহার এবং কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে ক্যাপকাটে আমরা আরও সহজে এবং কম সময়ে ভিডিও এডিটিং করতে পারি। তো আজকের টিউটোরিয়ালে আমি ক্যাপকাটের 9টি স্পেশাল এবং পাওয়ারফুল টিপস শেয়ার করব, যেগুলো আপনার ভিডিও এডিটিং স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের মোবাইল ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে আমাদের এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে। আর ক্যাপকাটে ভিডিও এডিটিংকে আরও স্মুথ এবং সহজে করার জন্য যে 10টি টিপস শেয়ার করব, তার মধ্যে প্রথমে রয়েছে গো টু এডিট পয়েন্ট, অর্থাৎ টাইমলাইনে আমাদের যে প্লে হেডটা রয়েছে এই প্লে হেডটাকে আমাদেরকে বিভিন্ন পারপাসে কোনো ক্লিপের শুরুতে অথবা শেষে রাখতে হয়। তো এই কাজটি আমরা সহজে কীভাবে করতে পারি, যেমন আমি যদি এখানে আমাদের মাঝখানে একটা ক্লিপ রয়েছে, এই ক্লিপটা এখন আমি যদি এই প্লে হেডটাকে এই ক্লিপের শুরুতে রাখতে চাই, তাহলে আমি যেটা করতে পারি, আমি জাস্ট প্লে হেডটাকে এই ক্লিপের আগের ক্লিপে নিয়ে যাব। আগের ক্লিপে ঠিক যে কোনো একটা পজিশনে রাখবো, রেখে আমি জাস্ট এই ক্লিপটাকে সিলেক্ট করব। আঙ্গুল দিয়ে ট্যাপ করলেই আমার প্লে হেডটা এই ক্লিপের শুরুতে চলে আসবে। অথবা আমি যদি এই ক্লিপের শেষে নিতে চাই, তখন যেটা করতে হবে, আমাকে প্লে হেডটাকে এই ক্লিপের পরে যে কোনো ক্লিপের উপরে রাখতে হবে, রেখে জাস্ট এই ক্লিপটাকে সিলেক্ট করলে প্লে হেডটা এই ক্লিপের শেষে চলে আসবে। তাহলে এভাবে আমরা যে কোনো ক্লিপের শুরুতে অথবা শেষে প্লেহেডটাকে খুবই সহজে নিতে পারি। এখন অনেকেই মনে করে যে প্লেহেডটা যদি কোনো ক্লিপের শেষে থাকে তার মানে হচ্ছে তার পরের ক্লিপে শুরুতে থাকা। যেমন আমি যদি এই ক্লিপের শেষে রাখি প্লেহেডটাকে, এখন দেখুন প্লেহেডটা এই দুইটা ক্লিপের মাঝখানে রয়েছে, বাট এই প্লেহেডটা কিন্তু এখনও আমাদের প্রথম ক্লিপের শেষের ফ্রেমে রয়েছে, একদম শেষ যে ফ্রেমটা রয়েছে সেখানে আছে। বাট আমি যদি এই ক্লিপের উপরে প্লেহেডটাকে রাখতে চাই, অর্থাৎ এই ক্লিপের একদম প্রথম ফ্রেমে আমি প্লেহেডটাকে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে এক ফ্রেম সামনে যেতে হবে। বিশেষ করে যখন আমরা কোনো কি ফ্রেম অ্যাড করে অ্যানিমেশনগুলো করে জুম ইন জুম আউট করে বিভিন্ন অ্যানিমেশনগুলো করি, কি ফ্রেম অ্যাড করার সময় আমাদের এই প্লেহেডটাকে যে কোনো ক্লিপের শুরুতে একদম ফার্স্ট ফ্রেমে অথবা লাস্ট ফ্রেমে রাখার প্রয়োজন হয়। তো এই কাজটি আমরা এভাবে সিলেক্ট করার মাধ্যমে খুবই সহজে প্লেহেডটাকে যে কোনো ক্লিপের শুরুতে ফার্স্ট ফ্রেমে অথবা লাস্ট ফ্রেমে রাখতে পারি। কিন্তু আমরা যদি এখান থেকে টাইমলাইনটাকে আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে কোনো ক্লিপের শুরুতে নিতে চাই, তাহলে আমাদের জন্য এই কাজটা অনেক কষ্টকর হয়ে যায় এবং একদম নিখুঁতভাবে ফার্স্ট ফ্রেমে নেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই টিপসটি অ্যাপ্লাই করে যে কোনো ক্লিপের শুরুতে অথবা শেষে প্লেহেডটাকে রাখতে পারি। দ্বিতীয় টিপসটি হলো মেইন ট্র্যাক অথবা ওভারলে ট্র্যাকের মধ্যে ব্ল্যাক কালার ইমেজ ব্যবহার করা। যেমন আমাদের এখানে আমাদের মেইন ট্র্যাকের মধ্যে আমাদের মেইন ভিডিওটা রয়েছে, দেখুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা রয়েছে। এখন এই ভিডিওটা এডিট করার সময় আমাদেরকে কিছুক্ষণ পর ওভারলে ট্র্যাকের মধ্যে বিভিন্ন ইমেজ, ভিডিও বা বি-রোলগুলো ইউজ করতে হয়। তো সেগুলোকে আমরা সহজে ওভারলে ট্র্যাকে নিয়ে আসার জন্য আমরা ওভারলে ট্র্যাকের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্ল্যাক কালার ইমেজ ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এই প্লেটটাকে একদম ক্লিপের প্রথমে রাখলাম, প্রজেক্টের শুরুতে নিয়ে গেলাম, আমরা এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে একটা সলিড ব্ল্যাক কালার ইমেজ নিয়ে আসবো। যেমন আমি যদি এখান থেকে পিকচারে চলে যাই, আমরা এখানে একটা সলিড ব্ল্যাক কালার ইমেজ রেখেছি, এটাকে আমরা জাস্ট অ্যাড করব। এই দেখুন এটা চলে আসছে। এরপর এটাকে আমরা প্রথমে এখান থেকে বেসিকে চলে যাব, 100% করে দেবে স্কেল। আমরা ওভারলে ট্র্যাকের মধ্যে যখনই কোনো ইমেজ বা ভিডিও অ্যাড করি সেটার স্কেলটা কিন্তু কম থাকে, সেক্ষেত্রে আমাদেরকে স্কেলটা বড় করে দিতে হয়, 100% করে দিতে হয়। আমি ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে বেসিকে চলে যাচ্ছি, বেসিক থেকে আমরা স্কেলটাকে 100% করে দিলাম। ওকে, আচ্ছা, এরপর আমি এই ক্লিপটাকে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত রাখবো। আমি ক্লিপটাকে জাস্ট বড় করে দিব, ভাবে যতটুকু আমাদের প্রজেক্টটা রয়েছে ততটুকু বড় করে দিলাম। ঠিক আছে, এরপর ক্লিপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অপাসিটি 0 করে দেব। অপাসিটিতে ক্লিক করে অপাসিটি 0 করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এই ক্লিপটা একদম প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। এরপর আমরা যখন বিভিন্ন ওভারলে ক্লিপগুলো অ্যাড করব ওভারলে ট্র্যাকের মধ্যে, যেমন আমি চাচ্ছি এখানে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত একটা ভিডিও ক্লিপ ওভারলে ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো। তো এই কাজটা এখন আমি সহজে করে ফেলতে পারবো। যেমন আমি প্রথমে 10 সেকেন্ডের সময় প্লেটটাকে রেখে ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে স্প্লিট করে ফেলবো, স্প্লিট, এবং যতটুকু পর্যন্ত ব্যবহার করব আমি চাচ্ছি 14 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করব। 14 সেকেন্ডের সময় প্লেটটাকে রাখলাম, এখান থেকে স্প্লিট করলাম, এই অংশটুকু আলাদা করে ফেললাম, এবং এই ক্লিপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে সাবমেনু থেকে চলে যাব রিপ্লেস। এখান থেকে রিপ্লেসে ক্লিক করব এবং আমরা যে ভিডিও ফুটেজটা ইউজ করব সেই ভিডিও ফুটেজটা সিলেক্ট করব। যেমন আমি চাচ্ছি এই ক্লিপটা ইউজ করব, আমি
এখান থেকে এই ক্লিপটা সিলেক্ট করলাম। এখন দেখুন আমাদের এই ক্লিপটা কিন্তু 8 সেকেন্ড পর্যন্ত রয়েছে। আমি যদি এই ক্লিপটাকে সিলেক্ট করি তাহলে দেখুন এই ক্লিপটা এখানে ওপেন হয়ে গেল, বাট আমরা এখানে যে ক্লিপটার উপরে রিপ্লেস করব সেটা হচ্ছে 4 সেকেন্ড। তার মানে আমরা প্রজেক্টের মধ্যে 4 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করব। এখন আমরা চাইলে এখান থেকে এই ক্লিপের কোন 4 সেকেন্ড ব্যবহার করব সেটা সিলেক্ট করে দিতে পারি। প্রথম 4 সেকেন্ড নাকি মাঝখান দিয়ে কোনো 4 সেকেন্ড অথবা শেষের দিকে 4 সেকেন্ড, কোন 4 সেকেন্ড ব্যবহার করব আমরা এখান থেকে সহজে সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে শেষের 4 সেকেন্ড সিলেক্ট করলাম, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। এখন আমরা যেহেতু এখানে অপাসিটি 0 করে রেখেছি, আমরা ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অপাসিটিতে চলে যাব। অপাসিটিটা জাস্ট এখান থেকে আমরা অপাসিটি 100% করে দেব। ওকে, এখন দেখুন আমাদের ক্লিপটা চলে আসছে। বাট আমরা যদি এভাবে না করে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করে একটা ওভারলে ক্লিপ অ্যাড করতাম, সেই ক্ষেত্রে সেই ক্লিপটা যদি ছোট বড় হতো সেটাকে আমাদেরকে সাইজ করতে হতো, কোন 4 সেকেন্ড ব্যবহার করব সেটা সিলেক্ট করতে হতো। এভাবে আমরা ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দিয়ে ছোট বড় করতে হতো, করে তারপর আবার পজিশনে বসাতে হতো। এছাড়াও আমরা যখন কোনো ক্লিপকে ছোট বড় করি সেক্ষেত্রে দেখা যায় একটু বেশ কম হলে ক্লিপটা একদম আমাদের পুরো প্রজেক্ট পর্যন্ত বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, এদিক সেদিক চলে যায়। তো এই ক্ষেত্রে আমরা রিপ্লেস করার মাধ্যমে, তো এই ঝামেলাগুলোকে অ্যাভয়েড করা যায় আমরা যদি রিপ্লেস করার মাধ্যমে ওভারলে ক্লিপগুলোকে অ্যাড করি। এছাড়াও আমরা যখন ক্লিপটাকে অ্যাড করলাম, দেখুন এক ক্লিপটা আমাদের যেহেতু ওভারলে ক্লিপটাকে আমরা 100% করে দিয়েছিলাম স্কেল, সেই জন্য এটাকে আমাদেরকে আবার নতুন করে স্কেলটা ঠিক করতে হচ্ছে না। এছাড়াও আমরা যদি এখানে কোনো ইমেজ ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তো ক্যাপকাটে যদি আপনি এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে কোনো ইমেজ ফাইল নিয়ে আসেন, সেটা নির্দিষ্ট ডিউরেশন থাকে 3 সেকেন্ড। বাট আমি যদি এখানে 5 সেকেন্ড পর্যন্ত বা 4 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করতে চাই, সেটাকে আমাকে আবার এভাবে টেনে আউট পয়েন্ট ধরে বড় করতে হয়। বাট আমি যদি রিপ্লেস করার মাধ্যমে এই কাজটা করি তাহলে আমাকে আর ইমেজটাকে ছোট বড় করার কোনো ঝামেলা নেই। আমি কতটুকু পর্যন্ত ব্যবহার করব সেটা আগে থেকে সিলেক্ট করে নেব, ক্লিপটাকে আলাদা করে জাস্ট এখান থেকে রিপ্লেস করে দেবো। এভাবে আমরা ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে রিপ্লেসে ক্লিক করে যে কোনো ইমেজ আমি নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এখান থেকে এই লগোটা ইউজ করতে চাই, আমি জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখুন এখানে চলে আসছে। দেন আমি এখান থেকে জাস্ট অপাসিটিটাকে 100% করে দেব। যেহেতু আমরা অপাসিটিটা 0 করে রেখেছিলাম, অপাসিটি 100% করে দেবো, তাহলে চলে আসছে। দেখুন এখন আমাকে আর এই ইমেজটাকে ছোটো বড়ো করতে হচ্ছে না, জাস্ট রিপ্লেস করে দিলে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। এছাড়াও যারা বিভিন্ন ইনফরমেটিভ অথবা ডকুমেন্টারি টাইপের ভিডিওগুলো তৈরি করেন তারাও চাইলে মেন ট্র্যাকের বেলায় এই কাজটি করতে পারেন। যারা ডকুমেন্টারি টাইপের ভিডিওগুলো তৈরি করেন তাদেরকে ভয়েস ওভার করতে হয় এবং অনেকগুলো ভিডিও ক্লিপ একটার পর একটা মেন ট্র্যাকে অথবা ওভারলে ট্র্যাকের মধ্যে বসাতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমে একটা ক্লিপ রাখলাম শুরুতে, এরপর আমরা এখানে আমাদের যে ব্ল্যাক কালার ইমেজটা রয়েছে সেটাকে নিয়ে আসবো মেন ট্র্যাকের মধ্যে। প্লাসে ক্লিক করে আমি এখান থেকে আমাদের ইমেজটাকে সিলেক্ট করলাম, নিয়ে আসলাম এবং এই ক্লিপটাকে আমরা একইভাবে আমাদের ভয়েস ওভার যতটুকু রয়েছে পুরো প্রজেক্ট জুড়ে বড় করে দেবো। এতটুকু বড় করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা একইভাবে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কোন ক্লিপটা ব্যবহার করব জাস্ট ক্লিপটাকে স্প্লিট করে করে আমরা রিপ্লেস করে দেবো। যেমন আমি চাচ্ছি 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত একটা ক্লিপ ব্যবহার করব, তো আমি 5 সেকেন্ডের সময় ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে রিপ্লেস করলাম। এই ক্লিপটা আলাদা হয়ে গেল। দেন এটাকে সিলেক্ট করে একইভাবে এখান থেকে আমি রিপ্লেসে চলে যাব। রিপ্লেসে ক্লিক করে কোন ক্লিপটা বসাতে চাচ্ছি সেই ক্লিপটা সিলেক্ট করে দেবো। এই ক্লিপটা বসাবো, আমি এই ক্লিপটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এই ক্লিপটা দেখুন প্রায় 30 সেকেন্ড পর্যন্ত। তো আমি কোন 2 সেকেন্ড ব্যবহার করব আমি এখান থেকে সহজে সিলেক্ট করে নিতে পারছি কোন 2 সেকেন্ড আমি ইউজ করব। যেমন আমি চাচ্ছি এই 2 সেকেন্ড ব্যবহার করব। ওকে, আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে নেব, দেন এখান থেকে কনফার্ম। তাহলে আমাকে ক্লিপটা অ্যাড করার পর আবার পজিশন করতে হচ্ছে না, ক্লিপটাকে ছোট বড় করতে হচ্ছে না, কত সেকেন্ড ব্যবহার করব, কোন অংশটুকু ব্যবহার করব, এই কাজগুলো আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। 3 নাম্বার টিপস হচ্ছে লিঙ্ক আনলিঙ্ক অপশনটি সঠিকভাবে ব্যবহার করা। যেমন আমাদের এখানে টাইমলাইনের উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক অপশনের কাজ অনেকেই জানে না। এটার মূল কাজ হচ্ছে আমাদের মেইন ট্র্যাকের ভিডিওর সাথে টেক্সট, এরপরে ইফেক্ট, ফিল্টার, স্টিকার এগুলোকে লিঙ্ক করে রাখা। যখনই আমরা উপরের মেইন ট্র্যাকের ক্লিপটাকে ডিলিট করে দেব তখন সাথে সাথে সেগুলো ডিলিট হয়ে যাবে, অথবা আমরা যখন মেইন ট্র্যাকের ক্লিপটাকে একদিক থেকে অন্যদিকে মুভ করাবো সাথে সাথে মেইন ট্র্যাকের ক্লিপের সাথে সেই ক্লিপগুলো একসাথে মুভ করবে। আর এটা যদি অফ থাকে তাহলে আমরা মেইন ট্র্যাকের ভিডিওটাকে ডিলিট করি অথবা মুভ করি, আমাদের এই ক্লিপগুলো আগে যেখানে ছিল সেই পজিশনেই থাকবে। যেমন আমাদের এই ক্লিপের নিচে আমরা একটা টেক্সট ইউজ করেছি, একটা স্টিকার রয়েছে, এরপর একটা ইফেক্ট ইউজ করেছি, বিগনেট ইফেক্ট। এখন আমি যদি এখান থেকে এই অপশনটাকে অন রাখি, দেন আমি যদি এই ক্লিপটাকে এদিক থেকে এদিকে মুভ করি, এখানে নিয়ে আসি, তাহলে এই ক্লিপের সাথে সাথে আমাদের টেক্সটগুলো, ইফেক্টগুলো একসাথে সবগুলো ক্লিপ একসাথে মুভ করলো। আর আমি যদি এই ক্লিপটাকে ডিলিট করে ফেলি তাহলে এই ক্লিপের সাথে টেক্সট, স্টিকার এবং ইফেক্ট সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। তো এই অপশনটি সাধারণত অফ থাকে, তো অনেক সময় হয়তো আমাদের আঙ্গুলের চাপ পড়ে হয়তো ভুলবশত অন হয়ে যেতে পারে। তো আমরা এই ফিচারটি সঠিক ব্যবহার না জানার কারণে আমরা যখনই মেইন ট্র্যাকের কোনো একটা ক্লিপ ডিলিট করি সাথে সাথে সেই ক্লিপের নিচে যেগুলো থাকে সেগুলো সহ ডিলিট হয়ে যায়।
এজন্য লিঙ্ক অপশনের ব্যবহারটা সঠিকভাবে জানা উচিত। 4 নাম্বার টিপস হলো কালার প্রিসেটগুলোকে সেভ করে রাখা। যেমন আমরা এখানে টাইমলাইনে একটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি। এখন এই ক্লিপের মধ্যে যে কালার কারেকশনটা করব আমরা সেটাকে সেভ করে রাখবো প্রিসেট আকারে, এবং পরবর্তীতে আমরা যখন একই ক্লিপের মধ্যে বা একই রকম ভিডিওর মধ্যে কালার কারেকশন করার প্রয়োজন হবে আমরা সেই প্রিসেটটাকে সরাসরি অ্যাপ্লাই করে দেব। যেমন আমরা প্রথমে এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার অথবা অ্যাডজাস্টমেন্ট। এখানে আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করছি। এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আমরা আমাদের কালার কারেকশনগুলো করব। আর ক্যাপকাটে কিভাবে কালার কারেকশন করবেন প্রফেশনালভাবে সেই বিষয়ের উপর আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে জাস্ট একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি। তো আমরা এখন যে কালার কারেকশনটা করলাম আমরা চাইলে এটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি। সেজন্য আমরা এখান থেকে একদম শুরুতে প্রিসেটস অপশনে চলে যাব। এখান থেকে আমরা সেভ অ্যাজ প্রিসেট এখানে ক্লিক করব। তাহলে দেখুন এখানে অলরেডি 2টা প্রিসেট আমাদের রয়েছে আগে থেকেই, আমাদের আরেকটা প্রিসেট এখানে সেভ হয়ে যাবে। দেখুন প্রিসেট 2 এটা সেভ হয়ে গেল। তো এরপরে যদি আমরা অন্য কোনো প্রজেক্টে একই কালার কারেকশনটা ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে প্রিসেট থেকে এই প্রিসেটটাকে সিলেক্ট করে দেব। আর এখানে আপনি ফ্রিতে সর্বোচ্চ 3টি পর্যন্ত প্রিসেট সেভ করে রাখতে পারবেন। 3টি সেভ করার পর এখানে প্রো লেখাটি চলে আসবে। এরপর আপনি যদি সেভ করতে চান তাহলে আপনাকে প্রো ভার্সনে জয়েন করতে হবে। 5 নাম্বার টিপস হলো বিভিন্ন ইফেক্ট, ফিল্টার এবং টেক্সটগুলোকে অথবা সাউন্ড ইফেক্টগুলোকে ফেভারিট করে রাখা। এডিটিং করার সময় আমাদেরকে কমন কিছু ইফেক্ট, টেক্সট কালার অথবা টেক্সট ফন্ট অথবা সাউন্ড এফেক্টস ব্যবহার করতে হয়। তো সেগুলোকে সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা ফেভারিট করে রাখতে পারি। যেমন আমি যদি এখান থেকে ইফেক্টে চলে যাই, আমি এখান থেকে ইফেক্টে চলে গেলাম এবং ভিডিও ইফেক্ট। যেমন আমি যদি বিগনেট ইফেক্টটাকে ফেভারিট করে রাখতে চাই এখান থেকে আমি এই ইফেক্টের উপরে জাস্ট ট্যাপ করে ধরে রাখবো আঙ্গুল দিয়ে। তাহলে এটা দেখুন অ্যাড টু ফেভারিট, অর্থাৎ এটা ফেভারিট ফোল্ডারের মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে আমরা একটা ফেভারিট আইকন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমরা যেসব ইফেক্টগুলোকে ফেভারিট করে রেখেছি সেগুলো আমরা এখানে সহজে খুঁজে পেয়ে যাব। এবং এখান থেকে যদি আমরা কোনোটাকে রিমুভ করতে চাই, অর্থাৎ ফেভারিট ফোল্ডার থেকে যদি কোনোটাকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা যেটাকে রিমুভ করতে চাচ্ছি সেই ইফেক্টের উপরে জাস্ট ট্যাপ করে ধরে রাখবো, তাহলে সেটা ফেভারিট লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, এভাবে আমরা আমাদের প্রয়োজন ইফেক্টগুলোকে ফেভারিট করে রাখতে পারি। একইভাবে আমরা যে টেক্সটগুলো ইউজ করি, যেমন আমি যদি এখান থেকে টেক্সটে চলে যাই, আমরা এখান থেকে অ্যাড টেক্সটে চলে গেলাম এবং এখানে আমরা টেক্সটের মধ্যে যেসব কালারগুলো ইউজ করি, যেসব স্টাইলগুলো, ফন্টগুলো সেগুলোকে আমরা চাইলে একইভাবে ফেভারিট করে রাখতে পারি। যেমন আমি যদি এখান থেকে এটাকে ফেভারিট করতে চাই, এই স্টাইলটাকে জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবো, তাহলে এটা আমরা এখানে ফেভারিটের মধ্যে পেয়ে যাব। এবং আমরা একইভাবে যদি এখান থেকে ফন্টে চলে যাই, আমরা ফন্টের মধ্যে ফেভারিট অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে যে ফন্ট আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেই ফন্টটাকে জাস্ট এভাবে ট্যাপ করে ধরে রাখলে সেটা ফেভারিটের মধ্যে চলে আসবে। দেখুন এখানে চলে আসছে অলরেডি। এভাবে ফন্ট, স্টাইল এগুলোকে আমরা ফেভারিট ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে আমরা পরবর্তীতে এগুলোকে সহজে খুঁজে পাবো। অথবা যেসব সাউন্ড ইফেক্টগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলোকে আমরা একইভাবে ফেভারিট করে রাখতে পারি। যেমন আমি যদি এখান থেকে অডিওতে চলে যাই, এখানে আমরা সাউন্ড এফেক্টসে চলে যাব। এখান থেকে আমরা সাউন্ড ইফেক্টগুলো সার্চ করে নেব। এখানে প্রায় কমন সবগুলো সাউন্ড ইফেক্ট আমরা পেয়ে যাব। তো যেগুলো আমরা এখানে, যেমন আমি যদি এখানে ক্লিক লিখে সার্চ করি, ক্লিক বাটন লিখে সার্চ করি, এখানে আমরা অনেকগুলো সাউন্ড ইফেক্ট দেখতে পাচ্ছি। যেমন আমি যদি এটাকে ফেভারিট করে রাখতে চাই, জাস্ট এটার পাশে ফেভারিট আইকন রয়েছে, এখানে ক্লিক করলে এটা আমাদের ফেভারিট লিস্টের মধ্যে চলে যাবে। এবং পরবর্তীতে যদি আমি এটা ইউজ করতে চাই একইভাবে এখান থেকে আমরা সরাসরি ফেভারিট লিস্টে চলে যাব। এই জায়গায় আমরা যতগুলো ফেভারিট করে রাখবো সবগুলো পেয়ে যাব এবং আমরা সহজে এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে করে সাউন্ড ইফেক্টগুলোকে সহজে নিয়ে আসতে পারবো। ওকে, এবং 6 নাম্বার টিপস হলো রিপ্লেস ক্লিপ ইউজ করা। বিশেষ করে আমরা যখন একই রকম অ্যানিমেশন বিভিন্ন অবজেক্টের উপরে করি সেক্ষেত্রে আমরা প্রতিটা অবজেক্টের মধ্যে বারবার অ্যানিমেশন না করে একটা ক্লিপকে কপি করে জাস্ট রিপ্লেস করে ফেলতে পারি। যেমন আমরা এখানে এই লগোটার উপর একটা অ্যানিমেশন করলাম, এটা এভাবে আসলো, এরপর চলে গেল এবং এখানে আমরা ইফেক্ট ইউজ করলাম। তো আমরা যদি একই রকম অ্যানিমেশন আবার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট ক্লিপটাকে ডুপ্লিকেট করে সেই ক্লিপের মধ্যে আমরা রিপ্লেস করে ফেলবো। আমরা ক্লিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা এই ক্লিপটাকে এখানে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি। এই জায়গায় ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে এবং ক্লিপটাকে আমরা যে জায়গায় বসাবো ঠিক সেখানে নিয়ে যাব, যেখানে বসাবো সেখানে রেখে জাস্ট ক্লিপটার উপরে সিলেক্ট করে এখান থেকে আমরা রিপ্লেস করে ফেলবো। রিপ্লেসে ক্লিক করে আমরা এখানে যে ইমেজটা বসাতে চাচ্ছি সেই ইমেজটাকে সিলেক্ট করে দেবো। যেমন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। ওকে, এখন দেখুন আমি যদি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট। তো এভাবে আমরা একই রকম অ্যানিমেশন বিভিন্ন অবজেক্টের মধ্যে ইউজ করার ক্ষেত্রে রিপ্লেস ক্লিপটা ব্যবহার করতে পারি। তো একই কাজটা আমরা টেক্সটে বেলাও করতে পারি। যেমন আমরা এখানে যে টেক্সট অ্যানিমেশনটা করেছি আমরা চাইলে এই টেক্সটটাকে পরবর্তীতে যখন আরেকটা টেক্সট অ্যানিমেশন করব সেখানে আমরা একই ফন্ট বা একই কালার রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এই টেক্সট ক্লিপটাকে এখানে যে টেক্সটটা ইউজ করেছি আমরা এখানে টেক্সটে ক্লিক করব, তাহলে টেক্সট ক্লিপগুলো শো করবে। এখান থেকে আমরা টেক্সট ক্লিপটাকে জাস্ট
সিলেক্ট করে এখান থেকে চাইলে এখান থেকে আমরা ডুপ্লিকেট করতে পারি অথবা এখানে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি। তো আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, তাহলে এটা আরেকটা কপি হয়ে গেল। আমি এখান থেকে এই ক্লিপটাকে যেখানে ইউজ করব সেখানে নিয়ে যাব এবং জাস্ট এটাকে সিলেক্ট করে এরপর এখান থেকে এডিটে ক্লিক করে টেক্সটটাকে আমরা রিপ্লেস করে ফেলবো এবং এখানে আমাদের ফন্ট এবং টেক্সট স্টাইল যে অ্যানিমেশনগুলো রয়েছে সব কিছু ঠিক থাকবে। ওকে, এভাবে আমরা টেক্সট এবং বিভিন্ন অবজেক্টগুলোকে রিপ্লেস করার মাধ্যমে একই কাজ বারবার করার চাইতে আমরা রিপ্লেস করার মাধ্যমে এই কাজটাকে আরও সহজ করে ফেলতে পারি। এরপর 7 নম্বর টিপস হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশন থেকে ব্র্যান্ড কিট ব্যবহার করা। যেমন আমি যদি চাই যে এখানে 28 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত আমি একটা সলিড কালার ইউজ করব অথবা একটা ইমেজ ইউজ করব অথবা একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করব, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি আমরা তো সাধারণত এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে ওভারলে ট্র্যাকের মধ্যেই সেটাকে নিয়ে আসি। বাট আমরা চাইলে আমাদের এখানে যে মেন ট্র্যাকটা রয়েছে মেন ট্র্যাকের মধ্যে আমরা এই কাজটা করতে পারি। যেমন আমি 28 সেকেন্ড থেকে 28 সেকেন্ডের সময় প্লেটাকে রাখবো, এখান থেকে স্প্লিট করে নিচ্ছি এবং যতটুকু ইউজ করব 32 সেকেন্ড পর্যন্ত এখানে প্লেটাকে রেখে এই জায়গা আমি স্প্লিট করে নিলাম। এরপর প্লেটাকে আমরা যে জায়গার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি সেখানে রাখবো। যেমন 28 সেকেন্ড থেকে 32 সেকেন্ডের মধ্যে যে ক্লিপটা রয়েছে এখানে আমরা প্লেটাকে রাখবো। দেন এখান থেকে আমরা বাইরে ক্লিক করব, অর্থাৎ একদম মেইন মেনুতে চলে আসবো। মেইন মেনু যেটা, মেইন মেনুর একদম শেষে আমরা ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা এখানে এই ক্লিপের ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার ইউজ করতে পারি, ইমেজ ইউজ করতে পারি। এরপরে এখানে আমরা চাইলে ব্লার করতে পারি, অর্থাৎ এই ক্লিপের ব্লার ক্লিপটা আমরা ইউজ করতে পারি। এখান থেকে আমরা যদি কোনো ইমেজ ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমরা এখানে কিছু ডিফল্ট ইমেজ পেয়ে যাব, এগুলো ইউজ করতে পারি। অথবা আমরা যদি আমাদের গ্যালারি থেকে কোনো ইমেজ ইউজ করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করব। যেমন আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম, তাহলে দেখুন এখানে ইমেজটা চলে আসছে। দেন আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরিয়ে আসবো। এখন আমাদের এই ভিডিও ক্লিপের নিচে আমাদের ইমেজটা রয়েছে। এখন আমি চাইলে এই ভিডিও ক্লিপটাকে যদি ইমেজের উপরে অ্যাপ্লাই করতে চাই, ইমেজের উপরে ব্যবহার করতে চাই ছোট করে বা অ্যানিমেট করতে চাই, অথবা আমি যদি ভিডিও ক্লিপটাকে ইউজ না করে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো টেক্সট অ্যানিমেশন বা কোনো অবজেক্ট নিয়ে এসে সেগুলোকে অ্যানিমেশন করতে চাই তাহলে সেটা করতে পারবো। যদি আমি ভিডিওটাকে ব্যবহার করতে চাই তাহলে আমরা চাইলে এটাকে ছোট করে ব্যবহার করতে পারি, ট্রান্সফর্ম করে ছোট করতে পারি এভাবে, অথবা আমরা চাইলে মাস্ক ইউজ করার মাধ্যমে ছোট করে ইউজ করতে পারি। যেমন আমি যদি এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে মাস্কে চলে যাই, এখান থেকে আমি মাস্কে চলে গেলাম এবং এখান থেকে আমি সার্কেল মাস্কটা নিলাম। দেন এখান থেকে আমি মাস্ক করে এই ভিডিওটাকে পেছনে ব্যাকগ্রাউন্ডের উপরে ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের এই মেইন ট্র্যাকের ভিডিওর পেছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করলাম। ওকে, তো আমি এখানে চাইলে এটাকে অ্যানিমেট করতে পারি, কি ফ্রেম ইউজ করে অ্যানিমেট করতে পারি। অথবা আমি যদি ভিডিওটাকে ইউজ করতে না চাই, আমি যদি এখানে কোনো অবজেক্ট বা কোনো টেক্সট নিয়ে এসে সেগুলোকে অ্যানিমেট করতে চাই, সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে নানে ক্লিক করছি। সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে অপাসিটি 0 করে দেব, অথবা এখান থেকে আমরা জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে একদম নিচে যে কোনো এক পাশে নিয়ে যাব, তাহলে দেখুন ভিডিওটা চলে গেছে। অথবা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে জাস্ট অপাসিটিতে চলে যাব, ক্লিপটাকে সিলেক্ট করে অপাসিটি 0 করে দেব, তাহলে আমাদের ভিডিওটার জায়গায় একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অথবা আমরা চাইলে এখানে ইমেজের জায়গায় কোনো সলিড কালারও ইউজ করতে পারি, একই কথা। আমি যদি আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাই, এখান থেকে কালারে চলে যাই, এখান থেকে আমরা চাইলে কোনো কালারও ইউজ করতে পারি। অথবা আমরা আমাদের উপরে যে ভিডিওটা ছিল সেই ভিডিওর ব্লার ভিডিও ইউজ করতে পারি, একই কথা। দেখুন আমরা এখান থেকে ভিডিওটার ব্লার ভিডিও ইউজ করতে পারি। তো আমি এখান থেকে ইমেজটা ইউজ করছি, এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা চাইলে এখানে কোনো অবজেক্ট বা কোনো ইমেজ বা কোনো টেক্সট নিয়ে এসে সেগুলোকে অ্যানিমেট করতে পারি, অর্থাৎ আমরা এখানে ওভারলে ট্র্যাকের মধ্যে কোনো সলিড কালার অথবা ইমেজ অ্যাড করার পরিবর্তে সরাসরি মেইন ট্র্যাকের ক্লিপের মধ্যেই আমরা সলিড কালার অথবা ইমেজগুলোকে ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে। 8 নম্বর টিপস হচ্ছে মাল্টি সিলেক্ট, অর্থাৎ আমরা যদি একসাথে একাধিক টেক্সট অথবা স্টিকার ক্লিপগুলোকে ডিলিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা করে ক্লিপ ডিলিট না করে মাল্টি সিলেক্ট করার মাধ্যমে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে, যেমন আমাদের এখানে 2টা টেক্সট ক্লিপ রয়েছে, আমি যদি আরেকটা ডুপ্লিকেট করি, আমি এখান থেকে 3টা টেক্সট ক্লিপ রয়েছে আমাদের এখানে। এখন আমি যদি একাধিক টেক্সট ক্লিপকে একসাথে ডিলিট করতে চাই তাহলে আমি এখান থেকে যে কোনো একটা টেক্সট ক্লিপের উপরে সিলেক্ট করব, এখান থেকে আমরা একদম শেষে মাল্টি সিলেক্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যতগুলো ক্লিপকে ডিলিট করতে চাচ্ছি সবগুলোকে এভাবে জাস্ট ট্যাপ করে সিলেক্ট করে ফেলবো। এরপর আমরা এখান থেকে জাস্ট ডিলিটে ক্লিক করলে সবগুলো ক্লিপ একসাথে ডিলিট হয়ে যাবে। তো একাধিক টেক্সট এবং স্টিকার ডিলিট করার জন্য আমরা মাল্টি সিলেক্ট ব্যবহার করতে পারি। এরপর 9 নম্বর এবং সর্বশেষ টিপস হচ্ছে
টেমপ্লেট প্রজেক্ট ব্যবহার করা। বিশেষ করে আমরা যখন এডিটিং করে আমাদের কিছু কমন অ্যানিমেশন রয়েছে, যে অ্যানিমেশনগুলো আমাদেরকে বারবার প্রতিটা প্রজেক্টের মধ্যে করতে হয়। তো এই ধরনের অ্যানিমেশনগুলোকে আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিয়ে যে অ্যানিমেশনগুলো আমাদের কমন অ্যানিমেশন, সেগুলোকে আমরা জাস্ট একবার তৈরি করে ফেলতে পারি। আমরা এখান থেকে প্রজেক্টটাকে ক্লোজ করে এখান থেকে নিউ প্রজেক্ট নিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় যে অ্যানিমেশনগুলো তৈরি করতে আমাদের অনেক সময় লাগে, সেই অ্যানিমেশনগুলোকে আমরা তৈরি করে কয়েকটা প্রজেক্ট টেমপ্লেট প্রজেক্ট আকারে এখানে রেখে দিতে পারি। এবং পরবর্তীতে যখন আমরা একই রকম অ্যানিমেশন কোনো প্রজেক্টের মধ্যে ইউজ করতে হয়, তখন আমরা সেই অ্যানিমেশন প্রজেক্টটাকে জাস্ট ওপেন করব। ওপেন করে সেখানে আমাদেরকে যে অবজেক্টগুলোকে রিপ্লেস করার দরকার, আমরা একটু আগে দেখিয়েছি, সেভাবে সেগুলোকে রিপ্লেস করে বা টেক্সটগুলোকে চেঞ্জ করে আমরা সেই অ্যানিমেশনটাকে এক্সপোর্ট করে ফেলবো এবং এক্সপোর্ট করে আমাদের মেইন প্রজেক্টের মধ্যে সেই ক্লিপটাকে আবার নিয়ে আসবো। এভাবে আমরা যদি বিভিন্ন কমন অ্যানিমেশনগুলো, যে অ্যানিমেশনগুলো তৈরি করতে সময় লাগে, সেগুলোকে আমরা বিভিন্ন প্রজেক্টের মধ্যে টেমপ্লেট আকারে সেভ করে রাখতে পারি। আমরা যে অ্যানিমেশনগুলো করি সেগুলোকে আমরা আলাদা করে টেমপ্লেট আকারে সেভ করার কোনো অপশন নাই, যেটা আমরা ক্যাপকাটের কম্পিউটার ভার্সনে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটি করতে পারি, আমরা আমাদের প্রয়োজনীয় অ্যানিমেশনগুলোকে একবার তৈরি করে সেগুলোকে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে সেখানে আমরা অবজেক্ট এবং ইমেজ অথবা টেক্সটগুলোকে রিপ্লেস করে সেগুলোকে ইউজ করতে পারি। এইভাবে আমরা আমাদের কাজগুলোকে আরো সহজে করে ফেলতে পারি। তো আশা করি এই 9টি টিপস আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।